আলাইকুম। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি জীববিজ্ঞান প্রিপারেশন নিয়ে প্যারায় আসো যে ভাই জীববিজ্ঞান প্রিপারেশনটা কিভাবে নিব বা কিভাবে নিলে আমরা এখানে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা যারা জীববিজ্ঞান তাকাবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো জীববিজ্ঞান একটা পরিপূর্ণ গাইডলাইন ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। পাশাপাশি বিগত 6 বছর অ্যানালাইসিস আমরা কিন্তু অলরেডি করছি যে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোতে তুমি বেশি করে ফোকাস দিবা, কোন বইগুলো পড়বা, তার সম্পূর্ণ একটা গাইডলাইন তুমি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবা। ওকে, তার আগে আমাদের চ্যানেলটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবা। এত সুন্দর করে ভিডিও দিচ্ছি, না সাবস্ক্রাইব করলে কিন্তু ভাই পাপ হবে তোমার, ঠিক আছে? আচ্ছা চলো দেখি আমরা শুরু করি। তো প্রথমে আসি আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে চলে আসি। দেখো একদম রিসেন্ট ইয়ার থেকে 25-26 থেকে আমরা কিন্তু অ্যানালাইসিস করছি। তো একদম গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস গুলো তোমাকে হেল্প করবে আসলে অধ্যায় সিলেকশনে। তুমি চাইলে কোন অধ্যায় বাদ দিতে পারবা বা পড়া তোমার জন্য অনেক বেশি জরুরি সেটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো প্রথম পত্রে যদি আমরা আসি, সবার আগে তোমাকে যে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ভাই প্রথম অধ্যায়ের দিকে তাকাও। দেখো প্রশ্নের দেখো বন্যা বয়ে গেছে, ঠিক আছে? কতগুলা প্রশ্ন আসছে 25-26-এর দুইটা শিফটেই। দেখো দুইটা শিফট মিলে কিন্তু প্রায় 11টার মতো প্রশ্ন আসছে। দেখো 24-25 সেম অবস্থা, 3টা 4টা করে, মানে মিনিমাম গড় করলে যদি গড় করি এখানে 3টা প্রশ্ন, মিনিমাম 3টা প্রশ্ন গড় গড় করলে মিনিমাম 3টা প্রশ্ন তুমি পাবাই এখানে। তো কোনোভাবেই তোমার কোষ এর গঠন এটা কোনোভাবেই রিসিভ করা যাবে না। নেক্সট যদি আসো কোষ বিভাজন, কোষ বিভাজন থেকে প্রশ্ন একটা একটা করে আসে। তো তুমি যদি জাস্ট এখানে ইম্পর্টেন্ট যে টাইপ গুলো আছে বিগত বছরের কোশ্চিন ব্যাংকটা দেখো তাহলে অনেকটা কভার হয়ে যাবে কোষ বিভাজন। তো এটা একটা ছোট অধ্যায়, তো এটা বাদ দেওয়ার দরকার নেই। যদি 1 মার্ক তোমার জন্য আসে তোমার জন্য বেটার। দেখো 25-26-এ কিন্তু তোমার শিফট 1-এ আসা নাই, শিফট 2-তে কিন্তু চলে আসছিল। 24-25-এ একটা শিফটে আসছে। মানে প্রত্যেকটা সালি দেখো একটা শিফটে আসছে একটা শিফটে আসে না, এইভাবে কোষ বিভাজন থেকে প্রশ্নগুলো বন্টনকৃত হয়। তো তুমি অবশ্যই দেখো তোমার যদি যার হচ্ছে শিফট 1-এ পড়ছে সে পায় নাই কমন, বাট শিফট 2-তে যে পড়ছে সে, এখন তুমি কোন শিফটে পড়বে এটা তো টোটালি ভাগ্যের ব্যাপার, তাই না? আর এই বছর কয়টা শিফট হবে এটা এখন আমরা জানি না, পরবর্তী আপডেটে আমরা জানতে পারবো যে কয়টা শিফটে এখানে পরীক্ষা হবে। নেক্সট আসো অণুজীব। তো অণুজীব ডাটাটা অনেক বড়, কিন্তু যদি দেখো প্রশ্নের ক্ষেত্রে এখানেও সেম একটা ঘটনায় যখন প্রশ্ন আসে, দেখো 23-24-এ 3টার মতো প্রশ্ন ছিল ম্যাক্স, আর বাকিগুলোতে আমরা দেখতে পাচ্ছি 1-2টা। তো তুমি অণুজীবটাও একটু দেখে নিও, ভাইরাসের গঠন টঠন রোগ বিষয় এগুলো নিয়ে প্রশ্ন আসে, দেখতে পারো। নগ্ন বীজে আবৃত বীজ, এটা ভাই মাস্ট তোমাকে দেখতে হবে, মাস্ট। যদি আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখি যে এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে, সেটা হচ্ছে এই একটা অধ্যায় কৌশলের গঠন, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। প্রথম পদের 2টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 2টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। দেখো 25-26-এ 4টা আসছে, 4টা 2টা, দেন যদি 24-25 দেখো 6টা 8টা, বুঝতে পারছো কত হিউজ অ্যামাউন্টের প্রশ্ন কিন্তু আসছে, হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসছে। দেন দেখো 23-24-এ একটা একটা করে আসছে। তো আমরা রিসেন্ট এগুলো দেখলে মোটামুটি অনেকগুলো প্রশ্ন কিন্তু পাচ্ছি। তো অবশ্যই নগ্নবীজ আবৃত উদ্ভিদ কোনোভাবে বাদ দিবা না, এটাকে সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে তোমাকে এই 2টা চ্যাপ্টারে, ঠিক আছে? কারণ সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। দেন যদি আমরা দেখি উদ্ভিদ সাহিত্যত্ব, এখান থেকে তোমার 25-26-এর শিফট 1-এ 3টা ছিল, কিন্তু শিফট 2-তে কোনো প্রশ্ন আসে নাই। তেমনি 24-25-এ কোনো প্রশ্নই আসে নাই, আবার 23-24-এ এদিক থেকে দেখো মোটামুটি ভালো একটা প্রশ্ন আসছে। কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? এখান থেকে তুমি এবছর 1টা বা 2টা প্রশ্ন পাবা, ঠিক আছে? এটাও তোমার রিসিভ করা যাবে না। টিস্যু তন্ত্র, এখান থেকে একটা করে প্রশ্ন আসে। তো তুমি অবশ্যই বিগত বছরের যে কোশ্চিন ব্যাংকটা আছে আর ইউ কোশ্চিন ব্যাংক, আর ইউ প্লাস ভার্সিটির যে কোশ্চিন ব্যাংক, এটা তুমি দেখলে অনেকটা প্রশ্ন কম পাবা, মানে ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে। নেক্সট আসো জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি আমাদের রিসেন্ট ইয়ার যদি দেখি 25-26 এবং হচ্ছে 24-25 কিন্তু প্রশ্ন আসে নাই। তার আগের গুলাতে যদি তুমি 20-21-এর দিকে বা 21-22-এর দিকে তাকাও, 22-23-এ তখন কিন্তু প্রশ্ন আসছে জীব প্রযুক্তিতে। তাই বলে কি ভাই পড়বা না? তো অবশ্যই পড়বা। তুমি এখানেও সেম ঘটনা করবা, এখানে রাবির প্রশ্ন ব্যাংক প্লাস হচ্ছে ভার্সিটি এমইটা যে প্রশ্ন ব্যাংকটা আছে এইটা তুমি দেখবা, ঠিক আছে? তো এই যে এখানে তোমার অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস দিলাম। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, রাবি সিমিটের এক্সাম ব্যাচটা আছে, তো এখানে কিন্তু আমরা টপিক গুলো তোমাদের সাজেশন আকারে দেই, এবং আমাদের যে এক্সাম ব্যাচটা শুরু হবে, তো এখানে বায়োলজি এক্সামের আগে তোমার কোন টপিক গুলো ভালো করে পড়বা, কোন বই থেকে পড়বা, সেগুলো কিন্তু আমরা তোমাদের গাইডলাইন দিয়ে দিব অধ্যায়ভিত্তিক ভাবেই। তোমাদের এরকম ভাবে রেগুলার ভিডিও যাবে, ঠিক আছে? যারা এক্সাম ব্যাচে আসো তোমাদের টপিক অ্যানালাইসিস ভিডিওগুলো রেগুলার যাবে। অধ্যায়ভিত্তিক যে এক্সাম থাকবে, সাপোজ তোমার কোষ ও এর গঠন এই অধ্যায়ের এক্সাম আছে আগামীকাল, তো আজকে আমরা কি করব, কোষ ও এর গঠনের যে টপিক গুলো আছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কত সালে আসছে, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, কোন টপিকটা ভালো করে পড়বা, এগুলো নিয়ে আমরা একটা ভিডিও তোমাদের দিয়ে দিব। তো এইভাবে তোমার পড়ার ফ্লোটা থাকবে, ঠিক আছে? গাইডলাইনের মধ্যে তুমি থাকতেছো। তো যারা রাবিতে পরীক্ষা দিবা, একটা গাইডলাইনের মধ্যে থাকতে যাচ্ছ, একটা রুটিন ওয়াইজ আগাতে যাচ্ছ, মেন্টর আন্ডারে থাকতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু এই এক্সাম ব্যাচটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, তো বিস্তারিত জানতে যে হোয়াটসঅ্যাপ আছে এটা যোগাযোগ করবা, আর একটু পরে আমরা আলোচনা করব। নেক্সট আসো কোষ রসায়ন। তো আমরা এগুলো মূলত শর্টের বাইরে চ্যাপ্টার গুলো আলাদা করে রাখছি, যে আসলে শর্ট সিলেবাসের বাইরে তোমার কোন চ্যাপ্টার গুলো পড়া দরকার, ঠিক আছে? তো দেখো কোষ রসায়ন থেকে আমরা যদি বিগত বছরগুলো দেখি তেমন প্রশ্ন কিন্তু আসে না, বাট তার আগের বছরগুলোতে যখন 20-21-এর পর থেকে যদি বলি, 20-21-এর পর থেকে যখন তোমার ফুল সিলেবাসে প্রশ্ন হতো, 20-21 থেকে তার আগের গুলাতে, ঠিক আছে? তখন কিন্তু ফুল সিলেবাস হতো, তখন এই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসতো। তো এখান থেকে
উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে, এক্সাম্পল টাইপের যে প্রশ্নগুলো আছে, ওইগুলা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তো দেখে নিবা। শৈবাল ছত্রাক থেকে বিগত বছরগুলোতে তেমন প্রশ্ন আসে নাই, কিন্তু ফুল সিলেবাস যেহেতু আছে তো এখান থেকে তোমার শৈবাল ছত্রাক থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 23-24 একটা প্রশ্ন ছিল, বাকি বছরগুলোতে কিন্তু প্রশ্ন আসে নাই। তার মানে আগের বছরগুলোতে তোমার শর্ট সিলেবাসের বাইরে তেমন প্রশ্ন আসতো না, কিন্তু যে উদ্ভিদ প্রজনন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে 21-22 কিন্তু 3টার মতো প্রশ্ন ছিল। ঠিক আছে, তবু আমরা যদি ওভারঅল বলি, ঠিক আছে, ওভারঅল বলে দেখো জিপের বিস্তার এখান থেকে আবার গত বছর 2টা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তো রাবিতে যদি আমি একটা সাজেশন দিই সেটা হচ্ছে তুমি যেগুলো পড়বা, ঠিক আছে, শৈবাল ছত্রাক থেকে পড়বা, আর বায়োডাটা থেকে যে উদাহরণগুলো আছে, ঠিক আছে, ব্রায়োফাইটার একটা উদাহরণ আছে, টেরিডোফাইটার একটা উদাহরণ আছে, তো এই উদাহরণের বৈশিষ্ট্যগুলো দেখবা। আর এখান থেকে কিন্তু ভাই উদ্ভিদ প্রজনন, জীবের বিস্তার, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। তো তুমি সবার আগে তোমার এই কাজ হবে এই অধ্যায়গুলোর আরিবের যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন ব্যাংকটা এটা তোমাকে সলভ করা। ঠিক আছে, এখানকার যে টপিক গুলো আছে এগুলো তুমি আগে সলভ করে ফেলো, দেন তুমি আসলে বুঝতে পারবে যে কোন অল্প কিছু টপিক, বেশি টপিক পড়বে না, সিলেক্টেড টপিক যেগুলো আসলে আসছে বিগত বছরগুলোতে 20-21 বা তার আগের গুলোতে আসছে, ওই টপিক গুলোই পড়বা শর্টের বাইরে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম পত্র। নেক্সট আমরা যাব হচ্ছে দেখো, তার আগে একটু আমরা বলি যে এক্সাম এর কথা তোমাদের যেহেতু বললাম, তো এটা ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। ঠিক আছে, এটা ডিটেলসটা বলি, তাছাড়া তোমরা আবার রাগ করবা। দেখো আমাদের রাবি সিমেন্টের যে এক্সাম ব্যাচটা আছে এটা আমরা শুরু করে দেবো খুব দ্রুতই। তো এখন ডিসকাউন্ট অফার চলতেছে, তো এখানে তুমি প্রায় 100+ পরীক্ষা হওয়া পর্যন্ত 100+ লাইভ এক্সাম পাবা। ঠিক আছে, লাইভ এক্সাম হবে, সবগুলো এক্সাম লাইভ হবে, এবং এই লাইভ এক্সাম গুলো যখন হয়ে যাবে, একটা লাইভ এক্সাম শেষ হয়ে গেছে, তো লাইভ এক্সাম শেষ হওয়ার পর তুমি কিন্তু বাসায় বসে ওএমআর দিয়ে এক্সাম দিতে পারবা, যেটা আমাদের জন্য একটা ইউনিক ফিচার। ঠিক আছে, তো যে এক্সাম আসলে লাইভ হয়ে গেল, ওই লাইভের পরে তুমি চাচ্ছ লাইভ এক্সাম দিলা, মেরিট লিস্ট দেখলা, তারপরে চাচ্ছ যে আমি একটা ওএমআর এক্সাম দিয়ে দিই, তখন তুমি কিন্তু এক্সামটাই ওএমআর এ দিতে পারবা। তো ওএমআরটা তোমাকে প্রিন্ট করতে হবে কষ্ট করে। ঠিক আছে, আমরা পিডিএফ দিয়ে দিব, তুমি এটা প্রিন্ট করবা, প্রিন্ট করে ওএমআরটা দাগাবা, দাগায় আমাদের ওয়েবসাইটে স্ক্যান করার অপশন আছে, তুমি কি করবে, এটা স্ক্যান করবে, স্ক্যান করলেই তোমার কত রেজাল্ট চলে আসবে, তুমি কোনটা ভুল করছো, কোনটা তোমার সঠিক হয়েছে, কত মার্ক তুমি পাইছো, সবগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এবং আরেকটা মজার ব্যাপার, সেটা আমরা বললাম যে রাবির টপিক অ্যানালাইসিস সাজেশন আমি তোমাদের দিব। প্রত্যেকটা এক্সামের আগে তুমি কিন্তু কোন টপিকটা তোমার ভালো করে পড়া দরকার, তার উপর ভিত্তি করে একটা ভিডিও তুমি পাবা, একটা সাজেশন ভিডিও পাবা, যেখান থেকে তুমি সহজেই বুঝতে পারবা যে আমার আসলে এই জিনিসগুলো এইভাবে পড়া দরকার। ঠিক আছে, তাহলে তোমার একটা বড় ভাই তোমাকে বলে দিচ্ছে যে তুই এই টপিকগুলো ভালো করে পড়, এই বইগুলো ভালো করে পড়, তাহলে তোমার কি হচ্ছে বলতো, পড়াটা তোমার গোছানো হচ্ছে, সময়টা কমে আসবে, এবং তুমি অল্প সময়ে অনেক বেশি পড়তে পারবা। দেখো একটা মনে করো 70টা টপিক থেকে আমার খুব বেশি প্রশ্ন আসে, তো আমি যদি ওই 70টা টপিক ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি কি করলাম, আমি যদি 150-200 টপিক পড়ে যাই, তো ওগুলো মনে রাখতে আমার ঝামেলা হবে, তার থেকে আমি কম টপিক পড়বো, ওইগুলো থেকে আমার মনে থাকবে ভালো, এবং আসলে আমি দাগায় আসতে পারবো। এই কাজটা তোমাকে করতে হবে। আমরা এই জিনিসটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছি, যে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করবো, এবং তুমি সহজেই বুঝতে পারবে আসলে কোন টপিকগুলোকে তোমার বেশি করে প্রায়োরিটি দেওয়া হবে। এই একটা ফিচার তুমি পাচ্ছ যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো এরকম ভাবে প্রশ্ন ব্যাংকের পিডিএফ তুমি পাচ্ছ, যে প্রশ্ন ব্যাংকগুলো বললাম, যে রাবি প্রশ্ন ব্যাংকটা তুমি পাবা, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পাবা। এছাড়াও যদি প্রয়োজনীয় পিডিএফ, যেগুলো আসলে পরবর্তীতে আমি আরো কিছু দিব তোমাদের, সেগুলো এখানে আসলে নাই, আরো সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে সাজেশন টাইপের, সেগুলো তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হবা, এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তুমি ডিটেলসটা জানতে পারবা। ওকে, আচ্ছা চলো আমরা দ্বিতীয় পত্রে চলে যাই। অনেকে হয়তো রাগারাগি করছে, ভাই কোর্সের প্রমোশন করতে লাগতেছে। আচ্ছা, করতে তো হবে তাই না, ফ্রিতে আসলে সবারই তো চলার জন্য টাকা দরকার, তাই না? আচ্ছা দেখো, এদিকে আসো, দ্বিতীয় পত্রে চলে আসো। তো দ্বিতীয় পত্রে যদি আমরা আসি, প্রাণীর শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিস্থিতি, তো এই দুইটা চ্যাপ্টার আসলে গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার প্রাণীর পরিস্থিতিটা ভালো করে দেখবা। ঠিক আছে, তো প্রাণীর পরিস্থিতিটা থেকে বেশি প্রশ্ন আসে রিসেন্ট, এগুলো দেখো 5টা 3টা 5টা 4টা 3টা একটা করে প্রশ্ন আসছেই। এবং প্রাণীর পরিস্থিতি শ্রেণীবিন্যাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা এখানকার একটু ভালো করে দেখবো প্রাণীর পরিস্থিতি, এটা কোনোভাবে বাদ দিবা না। ঠিক আছে, কোনোভাবে বাদ দিবা না। আর শ্রেণীবিন্যাসটা তো পড়বাই, এটার সাথে এটা কানেক্টেড, দুইটা অধ্যায় ভালো করে পড়বা। নেক্সট আসো পরিপাক শোষণ, এখান থেকে দেখো 25-26 প্রশ্ন আসছে, 24-25 আসছে, 23-24 3টা 3টা 2টা, মানে দেখো সর্বোচ্চ কিন্তু 5টা প্রশ্ন এখানে আসছে। তো পরিপাক শোষণ থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে, তো এটাও তোমার কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তুমি চাইলেই যে শ্বাসকে এটা বাদ দিতে পারো, কারণ এখান থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসে না। ইভেন তুমি যদি এখান থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, প্লাস ভার্সিটি ইউনিটের যে বিগত বছর প্রশ্নটা সলভ করে, এখান থেকে কমন পাবা। নেক্সট আসলে রক্ত সঞ্চালন, এখান থেকেও বলা যায় যে প্রতি বছর প্রশ্ন আসে। ঠিক আছে, 25-26 দেখো শিফট 1 আসে না, কিন্তু শিফট 2 তে কিন্তু 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, এখন তোমার কপাল কোন শিফটে পড়বে এটা তো ভাই তুমি জানো না, এই জন্য তোমাকে পড়ে যাইতে হবে। ঠিক আছে, যেমন দেখো 24-25 শিফট 1 আসছে, শিফট 2 তে আসে নাই। 23-24 শিফট 1 3টা প্রশ্ন আসছে, যেখানে শিফট 2 তে মাত্র একটা প্রশ্ন আসছে। তো এইভাবে তোমার যে কোন শিফট পড়ে এটা তো তুমি জানো না, যেহেতু প্রতি বছরে আসতেছে কোনো না কোনো শিফটে, তো এই জন্য রক্ত সঞ্চালন আমার বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। দেন চলন অঙ্গ চালনা,
এখান থেকে তুমি চাইলে বাদ দিতে পারো, তুমি জাস্ট এখান থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও তাহলে হবে, কারণ এখান থেকে খুব একটা বেশি দেখো লিস্ট কিন্তু ফাঁকা, 0 0। জিন তত্ত্ব বিবর্তন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা বাদ দিব না, ঠিক আছে, এটা আমরা বাদ দিব না, কারণ তুমি দেখো কত বছরও ছিল প্রশ্ন, তার আগে বছরও ছিল, তার আগে বছর ছিল, প্রতি বছরে আসছে একটা দুইটা করে আসছে, ঠিক আছে, এটা আমরা বাদ দিব না। বজ্র নিঃসরণ, এরপর আসো, এগুলো হচ্ছে আমাদের শর্টের বাইরে চ্যাপ্টার। তো শর্টের বাইরে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা, এটা হচ্ছে সমন্বয়ন নিয়ন্ত্রণ, এখান থেকে মাস্ট তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে, 100% তুমি প্রশ্ন পাবা। তো সমন্বয় নিয়ন্ত্রণ তোমাকে পড়তে হবে। এবার দেখো মানুষ জীবনের ধারাবাহিকতা, এখান থেকে কিন্তু গত বছর একটা প্রশ্ন আসছে, ঠিক আছে, ডিম এগুলো নিয়ে প্রশ্ন আসছে, কুসুম টুসুম নিয়ে। এরপরে আগের বছরগুলোতে একটা ছিল এরভাবে একটা, কিন্তু যেহেতু তোমার হচ্ছে আসে প্রশ্ন মানব জীবন থেকে, আমি দেখতে পাচ্ছি প্রতিরক্ষা থেকেও প্রশ্ন আসে। তো এই তিনটা চ্যাপ্টার তোমাকে ভালো করে দেখতে হবে, অ্যাটলিস্ট তুমি এই চ্যাপ্টার গুলো কি করবা, কোশ্চিন ব্যাংকটা দেখবা, ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো কি করবা, কোশ্চিন ব্যাংক দেখবা, ঠিক আছে, কোশ্চিন ব্যাংক একটা দুইটা প্রশ্ন কমন চলে আসতে পারে ভাই, বাদ দেওয়ার সুযোগ এখানে খুবই কম। তুমি বাদ দিবা কখন, তোমার যদি টার্গেট থাকে 25-এর মধ্যে 15, তখন তুমি বাদ দিতে পারবে, এমন না যে বাদ দিয়ে তুমি 25-এ 25 পাবা। দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, কোন থেকে বাদ যাবে এটা তো বলা মুশকিল, তাই না? এর জন্য তুমি যদি চাও যে আমার 20+ পাইতে হবে, এখন তোমার ডিপেন্ড করছে তোমার টার্গেটের উপরে, ঠিক আছে। তো আমরা একটু আসি, দেখো আমরা এখানে বলি যে আসলে কিভাবে পড়বা তুমি, যেটা আমরা যে 20+ পেতে আসলে কিভাবে পড়া দরকার। দেখো তুমি যদি 20+ পেতে চাও, তোমাকে অবশ্যই কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, অল চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ঠিক আছে, তোমাকে অল চ্যাপ্টারই পড়তে হবে, কারণ ভাই তুমি টার্গেট করো তোমার 20+। তো তুমি 20+ পাইতে হলে তুমি যদি সবগুলো চ্যাপ্টার না পড়ো, তুমি কি পারবা বলো? পারবা না তো, কারণ তোমাকে 20+ পাইতে হলে তোমাকে 25টা দাগাইতে হবে, তোমাকে 25টা এমসিকিউ দাগাইতে হবে, তারপরে তুমি 20+ পাবা, বুঝতে পারছো? তো যেহেতু তোমাকে 25টা এমসিকিউ দাগাইতে হবে, তার মানে তোমাকে সবগুলা চ্যাপ্টারে দেখে যাইতে হবে। এখন তোমার টার্গেট যদি থাকে 15 পাবা, সাপোজ তুমি টার্গেট 15 পাবা, তো 15 পাইতে হলে তুমি অনেকগুলো চ্যাপ্টার বাদ দিতে পারো, যেগুলো আমি বললাম যে কম গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি বাদ দিতে পারবা। বাট তোমার যদি টার্গেট ভাই 20+ থাকে, তোমাকে সবগুলাই পড়তে হবে, বুঝা গেল? এখন আমি একদম জোর গলায় দিয়ে বলতে পারবো না যে কোষ বেতন থেকে প্রশ্ন আসবে না, চলে আসতে পারে তোমার শিফটে, কিছু করার আছে নাই, তখন তুমি এটা পারবা না। সো তোমার যদি টার্গেট থাকে 15+ বা 15 এরকম মার্ক পাওয়া, সেক্ষেত্রে তুমি বাদ দিতে পারো। অথবা তোমার যদি এরকম 20-এর নিচে পাও, তোমার টার্গেট 20-এর নিচে, তাহলে তুমি বেশ কয়েকটা চ্যাপ্টার বাদ দিতে পারো, যেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে, যেগুলো বলে দিলাম। আর একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস থেকে কিন্তু 70% প্রশ্ন আসবে, ঠিক আছে। আর বাকি বাকি তোমার হচ্ছে 30%, বাকি 30% প্রশ্ন তোমার আসবে কই থেকে বলো তো? এই শর্টের বাইরে থেকে। তো তুমি আগে 70% ভালো করে ক্লিয়ার করো, ঠিক আছে। যদি তুমি 25 ব্যাচ হয়ে থাকো, সাপোজ তুমি এইচএসসি 25 ব্যাচ, তো তুমি তো শর্ট সিলেবাস ভালো করে পড়ছো, তো তুমি এই শর্ট সিলেবাসটা আগে ভালো করে পড়ো, দেন বাকি সময় তুমি কি করবা, এক্সট্রা টাইমে তুমি হচ্ছে এক্সট্রা যে সিলেবাসটা আছে এটা তুমি ভালো করে পড়বা, তাহলে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। তো প্রিপারেশনটা তোমাকে ভালো করে গুছাই নিতে হবে। এখন তুমি যদি এই বাকি 30% সব বেশি পড়তে পারছো না, এক্সট্রা সিলেবাসে সব এ টু জেড পড়ার তোমার সময় নেই, তো তুমি তখন কি করবা, তুমি তখন রাজশাহী ইউনিভার্সিটি এবং হচ্ছে ভার্সিটি এইটা যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তুমি সলভ করবা, ঠিক আছে, এটা তুমি সলভ করবা। আর জীববিজ্ঞান আসো কিভাবে ভালো করা যায়, ঠিক আছে, জীববিজ্ঞানে ভালো করবা কিভাবে এটা তো বললাম, এটা তো বলা দেওয়ার কথা ছিল। দেখো এখানে প্রথম প্যাটার্নটা কিভাবে ফলো করবা, সেটা হচ্ছে তোমার কাজ প্রথম দিকে হচ্ছে দুইটা কোশ্চেন ব্যাংক পড়া, এটা হচ্ছে কি একটা রাবির কোশ্চেন ব্যাংকটা এবং একটা হচ্ছে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে। তো এই দুইটা পড়লে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পাবা, অনেকগুলো টাইপও তোমার কমন আসবে, অনেকগুলো টপিক থেকে প্রশ্ন কমন আসবে। নেক্সট কাজ সেটা হচ্ছে তোমার অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা, ঠিক আছে, অনুশীলনের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন রাইটারের, সেগুলো তুমি সলভ করো, তো অনুশীলনের এমসিকিউ গুলো। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে মেইন বইটা পড়া, তো তুমি যদি মেইন বই পড়তে পারো তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ তোমার যদি কোনো সহায়ক বই থাকে যেখানে সবগুলো ইম্পর্টেন্ট টপিক তোমার বাছাই করে দেওয়া আছে, সেটা তুমি পড়ো, কোনো সমস্যা নেই। কারণ মেইন বই তো তোমার যদি দাগানো থাকে বা তোমার আগে পড়া থাকলে, তোমার যদি মেইন বই দাগানো থাকে বা তোমার যদি আগে পড়া থাকে, সেই ক্ষেত্রে তুমি মেইন বই পড়বা, তাছাড়া তুমি এই 3 মাসে মেইন বই শেষ করতে পারবে না। এই জন্য তোমার কি করতে হবে, একটা সহায়ক বইয়ের হেল্প নিতে হবে, যেমন বায়োলজি বিচিত্রা বা স্পেক্টের বায়োলজি, এরকম টাইপের যে বইগুলো আছে, সহায়ক বই যেগুলো আছে, বা প্রিপারেশন বুক, যেখানে ইম্পর্টেন্ট টপিক গুলো তোমার সাজানো আছে, এই টপিক গুলো তুমি তখন এখানে দেখে নিবে, তখন তোমার মেইন বইটা পড়ার দরকার নেই, ঠিক আছে। কারণ মেইন বই অনেকগুলো লাইন তুমি বুঝবা না যদি আগে তোমার পড়ানো থাকে। তো যাদের আগে পড়া আছে, দাগানো আছে বইটা, তারা মেইন বই পড়বা, সবচেয়ে ভালো হয়। অথবা তুমি সহায়ক বই থেকে যে টপিক গুলো আছে, টপিক গুলো ক্লিয়ার করে নিবা, ঠিক আছে। এইভাবে পড়লে একটা ভালো রেজাল্ট তুমি এনশিওর করতে পারবা। আর আমরা তো এখানে তোমার টপিক গুলো বলেই দিই, ওই টপিক গুলো তুমি যদি মেইন বই থেকে পড়ে ফেলতে পারো তাহলে সেরা হয়, ঠিক আছে। তো এইভাবে তুমি বায়োলজি প্রিপারেশনটা গুছাই নিতে পারো, ওকে। তো এটা পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আমাদের একটা গ্রুপ আছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, তো এই গ্রুপে তুমি পাবা, ঠিক আছে। তো যারা আসলে এক্সাম ব্যাচটাতে যুক্ত হতে চাও, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ দিবা ভাইয়ারা, ঠিক আছে, যোগাযোগ করবা, অথবা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখছি, সেখান থেকে তুমি আমাকে একটু নক দিতে পারো, ওকে। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।